বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গণের সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে বস্তুর ভাষণ এবং নিমজ্জনের শর্ত দেখেছিলাম, যে বস্তুর ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এর মধ্যে সম্পর্ক স্থাপন করে। আজকে আমরা ভাষণ নিমজ্জনের শর্তগুলো দেখবো, তবে আজকে দেখবো আমরা একটু ঘনত্ব ব্যবহার করে, যে আমরা যে তরল পদার্থ নিচ্ছি ওই তরল পদার্থের ঘনত্ব এবং যে বস্তুকে আমরা নিমজ্জিত করতে চাচ্ছি ওই বস্তুর ঘনত্ব, ওই দুটা ঘনত্বের মধ্যে তুলনা করে আমরা দেখবো যে একটা বস্তু কখন ভেসে থাকবে, কখন ডুবে যাবে। আজকেও শর্ত দেখবো তিনটাই। বস্তুর ভাষণ এবং নিমজ্জনের শর্ত হচ্ছে তিনটা। আমরা ধরে নিই যে বস্তুর ঘনত্ব হচ্ছে ρ1 এবং যে তরল পদার্থ নিচ্ছি ওই তরল পদার্থের ঘনত্ব ρ2। তাহলে ধরি বস্তুর ঘনত্ব হচ্ছে ρ1 এবং তরল পদার্থের ঘনত্ব হচ্ছে ρ2, অর্থাৎ আমরা যে তরল পদার্থে কোনো বস্তুকে নিমজ্জিত করতে চাচ্ছি ওই তরল পদার্থের ঘনত্ব হচ্ছে ρ2। তাহলে এই ক্ষেত্রে শর্ত থাকবে তিনটা। প্রথম শর্ত হচ্ছে ρ1 গ্রেটার দেন ρ2 হলে, ρ1 গ্রেটার দেন ρ2 হলে, অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হয়, বস্তুর ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হলে, অর্থাৎ বস্তুর ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হলে, বস্তুর ঘনত্ব যদি তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হয় তখন কি করবে, বস্তুটা তরল পদার্থ সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে। ফলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত হবে, নিমজ্জিত হবে, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে সম্পূর্ণ ডুবে যাবে। বস্তুর ঘনত্ব ρ1, তরল পদার্থের ঘনত্ব ρ2 যদি হয়, তাহলে আমরা এখান থেকে একটা শর্ত দেখলাম যে ρ1 গ্রেটার দেন ρ2 হলে, অর্থাৎ বস্তুর ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হলে বস্তুটা কি করবে, তরল পদার্থে সম্পূর্ণ নিমজ্জিত হবে, অর্থাৎ ডুবে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি, যদি ρ1 ইকুয়াল ρ2 হয়, ρ1 ইকুয়াল ρ2 হলে, অর্থাৎ যদি বস্তুর ঘনত্ব এবং তরল পদার্থের ঘনত্ব সমান হয়, বস্তুর ঘনত্ব এবং তরল পদার্থের ঘনত্ব যদি সমান হয়, তাহলে বস্তুটা কি করবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে ρ1 ইকুয়াল ρ2 হলে, অর্থাৎ বস্তুর ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের সমান হলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে বা সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ভাসবে। কোন ক্ষেত্রে, আমরা যে বস্তু নিচ্ছি ওই বস্তুটার উপাদানের ঘনত্ব এবং যে তরল পদার্থ নেওয়া আছে ওই তরল পদার্থের উপাদানের ঘনত্ব দুটো যদি সমান হয়, তবে বস্তুটা কি করবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। অর্থাৎ এই যদি তরল পদার্থ পূর্ণ একটা পাত্র হয়, এখানে আমরা একটা বস্তু নিতেছি, তাহলে এই হচ্ছে তরল পদার্থের উপরি পৃষ্ঠ, আর একটা বস্তু নেওয়া হলে বস্তুটা এরকম ভাবে ভাসবে, যে বস্তুর উপরি পৃষ্ঠ এবং তরল পদার্থের উপরি পৃষ্ঠ কি থাকবে, একই থাকবে, সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় এরকম ভাবে ভাসতে থাকবে। আচ্ছা, তৃতীয় শর্ত হচ্ছে কি, ρ1 লেস দেন ρ2 হলে, অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি তরল পদার্থের ঘনত্বের চেয়ে কম হয়, বস্তুর ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে কম হলে, একটু ভাবে অন্যভাবে বললে কি বলা যায়, তরল পদার্থের ঘনত্ব বস্তুর ঘনত্বের চেয়ে বেশি হলে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ρ1 লেস দেন ρ2 হলে, অর্থাৎ বস্তুর ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে কম হলে, বস্তুর ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে কম হলে বস্তুটি আংশিক ডুবন্ত অবস্থায় ভাসবে, আংশিক ডুবন্ত অবস্থায় ভাসবে। আমরা যদি দেখতে চাই চিত্রের সাহায্যে, তাহলে এটা যদি তরল পদার্থপূর্ণ কোনো পাত্র হয় এবং একটা বস্তু আমরা নিলাম, যে কোনো একটা বস্তু, যদি বস্তুটার ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে কম হয়, বস্তুর ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে কম হলে বস্তুটা আংশিক ডুবন্ত অবস্থায় ভাসবে, অর্থাৎ এরকম যদি হয়
তার কিছুটা অংশ কি থাকবে, ওই তরল পদার্থে নিমজ্জিত থাকবে, আর বাকি অংশটা উপরে থাকবে, এবং ওই অবস্থায় সে কি করতে থাকবে, ভাসতে থাকবে। তাহলে এই ছিল হচ্ছে তিনটা শর্ত, যেটা আমরা ঘনত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এখন একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে এরকম ভাবে যদি বস্তুর ঘনত্ব যদি তরল পদার্থের ঘনত্বের চেয়ে কম হয়, তাহলে বস্তুটা আংশিক ডুবন্ত অবস্থায় ভাসবে। এখন শতকরা কতটুকু তার বেশি থাকবে বা শতকরা কতটুকু ডুবে থাকবে, এটা আমাদের জানা দরকার। তো আমরা এখন দেখবো হচ্ছে বস্তুর ঘনত্ব তরল পদার্থের ঘনত্বের চেয়ে কম হলে শতকরা কতটুকু বেশি থাকবে বা কতটুকু ডুবে থাকবে সে নির্ণয়ের সূত্র। আচ্ছা, তাহলে এই সূত্রটা হচ্ছে কি, আমাদের দুটা ঘনত্ব জানা থাকতে হবে, যে বস্তুর ঘনত্ব থাকতে হবে জানা, এবং যে তরল পদার্থ নিচ্ছি আমরা ওই তরল পদার্থের ঘনত্বটাও জানা থাকতে হবে। তাহলে আমরা হচ্ছে একটা সূত্র শিখবো, সেই সূত্রের সাহায্যে হচ্ছে বস্তুর শতকরা কতটুকু অংশ ডুবে থাকবে সেটা নির্ণয় করবো। এরপর শতকরা ডুবন্ত অংশ, এটাকে যদি আমরা 100% থেকে বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, শতকরা বেশি থাকা অংশ পেয়ে যাব। তাহলে আমরা সূত্র শিখবো হচ্ছে শতকরা ডুবন্ত অংশ। তাহলে বস্তুর শতকরা ডুবন্ত অংশ, বস্তুর শতকরা ডুবন্ত অংশ সমান হবে কি, যে বস্তুর ঘনত্ব ভাগ হচ্ছে তরল পদার্থের ঘনত্ব ইন্টু 100%। অর্থাৎ কোনো একটা বস্তুর শতকরা কতটুকু অংশ ডুবে আছে, শতকরা কতটুকু অংশ ডুবে আছে সেটা আমরা বের করবো কিভাবে, বস্তুর ঘনত্বটাকে তরল পদার্থের ঘনত্ব দ্বারা ভাগ করবো। বস্তুর ঘনত্বকে যখন তরল পদার্থের ঘনত্ব দ্বারা ভাগ করবো, ওইটাকে আমরা তারপর কি করবো, 100% দ্বারা গুণ করবো, তাহলে আমরা কি পেয়ে যাবো, শতকরা ডুবন্ত অংশ পাবো। যেহেতু শতকরা, তার মানে টোটাল কত, 100%। তাহলে আমরা এখান থেকে যদি ডুবন্ত অংশ বের করতে পারি, তাহলে বেঁচে থাকা অংশ তো অবশ্যই বের করতে পারবো। ধরি কোনো একটা বস্তুর 70% ডুবে আছে, তাহলে 70% যদি ডুবে থাকে, তাহলে তার বেঁচে থাকা অংশ কত হবে, 100 মাইনাস 70%, অর্থাৎ তার বেঁচে থাকা অংশ কত পাচ্ছি আমরা, 30%। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে হচ্ছে বস্তুর ডুবন্ত অংশ, শতকরা ডুবন্ত অংশ বের করবো, বস্তুর ঘনত্বকে তরল পদার্থের ঘনত্ব দ্বারা ভাগ করবো, ভাগফলটাকে 100% দ্বারা গুণ করবো, তাহলে হচ্ছে শতকরা ডুবন্ত অংশ পাবো। এরপর হচ্ছে 100% থেকে যদি শতকরা ডুবন্ত অংশটা আমরা বিয়োগ করি, তাহলে তার বেঁচে থাকা অংশ পেয়ে যাবো। তো আশা করি বস্তুর ভাষণ এবং নিমজ্জনের যে শর্তগুলো ছিল, এটা আমরা প্লবতার সাহায্যে দেখলাম, বস্তুর ওজন এবং প্লবতার সাহায্যে দেখলাম, ঘনত্বের সাহায্যে দেখলাম, তারপর শতকরা কতটুকু অংশ ডুবে থাকবে বেঁচে থাকবে, এই বিষয়গুলো